2 ইয়ার ডিএলএড পার্ট 1 এক্সাম 2023-25 সেশন ম্যাথামেটিক্স পেপার কোড CPS 03 যে পরীক্ষা কয়েকদিন আগে অনুষ্ঠিত হয়েছে। তো সেই ডিএলএড পার্ট 1-এর অঙ্কের যে প্রশ্ন উত্তরগুলো সেগুলো নিয়ে তোমাদের আজকের ভিডিওতে আলোচনা করব। তো তোমরা দেখে নেবে প্রশ্ন উত্তরগুলো, অঙ্কের যে প্রশ্ন উত্তরগুলো পরবর্তীতে যারা পরীক্ষা দেবে ডিএলএড পার্ট 1 তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। তো তোমরাও দেখে নাও কী রকম প্রশ্ন আসে বা প্রশ্ন হয় এবছরের প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও। দেখো প্রথম যে প্রশ্নটি, একটি ধনাত্মক সংখ্যা। দেখো প্রথমে 20টি MCQ প্রশ্ন থাকবে। একটি ধনাত্মক সংখ্যা এবং a:27/64 = 3/4 হলে এর মান কত হবে? এটা সঠিক উত্তর হবে অপশান সি 9/16। এটার উত্তর অ্যাকচুয়ালি হবে +-9/16 হবে এটার উত্তর। তো এখানে যেহেতু প্লাস মাইনাস দিয়ে নেই, আছে 9/16, তাই এক্ষেত্রে উত্তর 9/16 আমরা নেব। তারপর দেখো এই প্রশ্নটি বি নাম্বার যে প্রশ্নটি, ভূশিষ্টক, মধ্যক এবং প্রসারের গড় নির্ণয়ের কথা বলেছে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান 2-এ যে 8 আছে 8 হবে। কেননা তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে ভূশিষ্টক মানে হচ্ছে মোড, ঠিক আছে? ভূশিষ্টককে ইংরেজিতে বলে মোড, আর মধ্যক যেটা সেটাকে বলা হচ্ছে মিডিয়ান, আর প্রসারের গড় সেটা হচ্ছে রেঞ্জ। তো এখানে কি করতে হয়, এই যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোকে প্রথমে ঊর্ধ্বক্রমে সাজাতে হয়। তো ঊর্ধ্বক্রমে যদি সাজাই তাহলে কি পাবো? তাহলে 1, তারপর 2, 2, তারপর 3, 3, তারপর 5, 3 বার 5 আছে 5, 5, তারপর 6 আছে, তারপর 2 বার 8 আছে 8, 8, তারপর একটা 9 আছে, তারপর আছে 15। ঠিক আছে? এক্ষেত্রে যে ভূশিষ্টক বা মোট কী হবে? মোট হবে যেটা সব থেকে সংখ্যায় বেশি আছে। এখানে দেখতে পাচ্ছি কি 5 আছে, তাই 5 আছে 3 বার, তাই এখানে মোট যেটা ভূশিষ্টক যেটা সেটা হচ্ছে কত? 5। ঠিক আছে? তারপর মধ্যক কীভাবে বের করতে হয়? মধ্যককে ইংরেজিতে বলে মিডিয়ান। ঠিক আছে? MEDIAN। মিডিয়ান কীভাবে বের করতে হয়? এখানে গুনতে হয় যে কটা আছে। এখানে আছে মোট 13টি সংখ্যা আছে। ঠিক আছে? তো 13টি সংখ্যা আছে, তাহলে 13 যেহেতু বিজোড় সংখ্যা তাই 13 + 1/2 মানে 14/2 মানে হচ্ছে 7তম পদ হবে মিডিয়ান। তাহলে 7তম পদ কোনটা আছে? দেখো 7তম পদ হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7। 7তম পদ হচ্ছে 5, তাই মিডিয়ান হবে হচ্ছে 5। ঠিক আছে? এবার রেঞ্জ যেটা সেটা কত হবে? রেঞ্জ মানে প্রসার। রেঞ্জ মানে হচ্ছে যে সব থেকে যে বড় পদ অর্থাৎ ঊর্ধ্বসীমা, যেটা ঊর্ধ্বসীমা কত? 15 এবং নিম্ন সীমা কত? 1। তাহলে 15 - 1 করলে যেটা পাবো সেটা হচ্ছে রেঞ্জ, মানে 15 - 1 কত? 14। ঠিক আছে? 15 - 1 করলে 14 পাচ্ছি। তাহলে রেঞ্জ বা প্রসার পেয়ে গেলাম 14। এবার তাদের গড় বের করতে বলেছে, তাহলে কি পাবো? তাদের ভূশিষ্টক হচ্ছে 5 প্লাস মধ্যক হচ্ছে 5 প্লাস রেঞ্জ হচ্ছে 14, তাদের গড় তাহলে 3টা পেলাম, তাহলে এটা বাই হচ্ছে 3। তাহলে 5 + 10 4 10 আর 14 10 24, 24কে 3 দিয়ে ভাগ করলে পাবো কত? 8। আমি এই প্রশ্নের সমাধান তোমাদেরকে দেখালাম, সবগুলো সমাধান এই ভিডিওতে দেখাবো না। যদি তোমাদের মনে হয় যে সমাধান দরকার তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সমাধানের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো যে কীভাবে অঙ্কগুলো করতে হয়। দেখো সি নাম্বার যে প্রশ্ন, সি নাম্বার প্রশ্ন বলেছে যে 2/5 ও 3/5 মধ্যবর্তী কোনটা হবে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে 16/30। তারপর দেখো এই ডি নাম্বার প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো যদি প্রাইমারি টেট তোমরা আগামীতে দেবে, তো প্রাইমারি টেট পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এইখানে সঠিক উত্তর হয়ে যাবে, 101। অপশান ডিতে রয়েছে 101। এই অঙ্কটা কিভাবে করতে হয়, তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি পরবর্তীতে তোমাদের সামনে ভিডিও তুলে দেব। দেখো তারপরে যে প্রশ্নটি, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 25 ফুট, যদি আয়তক্ষেত্রের ক্ষুদ্রতম বাহু 15 ফুট হয় তবে ক্ষেত্রফল কত? এটা সঠিক উত্তর হবে অপশান 2, 300 বর্গফুট। তারপর দেখো একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 20% কমানো যায় তাহলে ক্ষেত্রফল কত কমবে? ক্ষেত্রফল কমবে, এটা উত্তর হবে অপশান 3, 36%। তারপর জি নাম্বার যে প্রশ্ন, জি নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে অপশান 1 হবে 5/4। তারপর দেখো এইচ নাম্বার যে প্রশ্ন,
বলছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? একটি যৌগিক সংখ্যা বিজোড় হতে পারে, কোনো জোড় মৌলিক সংখ্যা নেই, একটি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, দুটি মৌলিক সংখ্যার যোগফল সর্বদা একটি মৌলিক সংখ্যা। তোমাদেরকে এখানে জানিয়ে রাখি যেটা সঠিক, এটা হচ্ছে অপশান এ হবে সঠিক। কারণ একটি যৌগিক সংখ্যা বিজোড় হতে পারে, যেমন যৌগিক সংখ্যা হচ্ছে 9, ঠিক আছে, 9 হচ্ছে যৌগিক সংখ্যা, এটা কিন্তু আবার বিজোড়ও বটে, তাই না? আবার এখানে দেখো এই যে এটা কোনো জোড় মৌলিক সংখ্যা নেই, 2 নম্বর অপশান, কোনো জোড় মৌলিক সংখ্যা নেই। দেখো তোমরা জানো যে দুই হচ্ছে যেটি মৌলিক সংখ্যা কিন্তু জোড়, 2 হলো মৌলিক সংখ্যা যেটা জোড়, ঠিক আছে, তাহলে এটা তো হবে না। তারপর দেখো 1 হলো ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, 1 মৌলিকও নয় যৌগিকও নয়, তাই এটাও হবে না। তারপর দুটি মৌলিক সংখ্যার যোগফল সর্বদা একটি মৌলিক সংখ্যা। আচ্ছা, একটা মৌলিক সংখ্যা যদি 3 হয় আর একটা মৌলিক সংখ্যা যদি 5 হয়, তাহলে এদের যোগফল কত হবে? যোগফল হচ্ছে 8। 8 কি মৌলিক? 8 মৌলিক নয়, 8 কিন্তু যৌগিক, তাই এটাও হবে না। তাই এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 1 নাম্বার। তারপর দেখো কোনো অঙ্কের পুনরাবৃত্তি না করে এত অঙ্ক দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যায় 7-এর স্থানীয় মান কত হবে? এখানে এদের দ্বারা গঠিত 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা সেটা কি হবে? 9, 8, 7, 4, 2। এবার 7-এর স্থানীয় মান বের করতে বলেছে। 7-এর স্থানীয় মান তাহলে কী হবে? 7-এর স্থানীয় মান কী হবে তাহলে? 7 দিয়ে কটা সংখ্যা আছে 7-এর পর? দুটো সংখ্যা, তাই 7 দিয়ে দুটো শূন্য, তাই 700। তাই এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে কি? অপশান 3, 700। তারপর দেখো যে কোনো আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দু সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p হলে এটা কত? ভীষণ গুরুত্বপূর্ণ এই অঙ্কটি যদিও। তল সংখ্যা x, তো তল সংখ্যা আয়তঘনের যে তল সংখ্যা সেটা কত হয়? আয়তঘনের তল হয় হচ্ছে 6টা, ঠিক আছে, তাহলে 6। আর ধার সংখ্যা কত হয়? ধার হয় 12টা, তাহলে 6 - 12 এখানে যেমন দেওয়া আছে, প্লাস শীর্ষবিন্দু কটা হয়? শীর্ষবিন্দু হচ্ছে 8টা হয়, আর কর্ণ হচ্ছে 4টা হয়, প্লাস হচ্ছে 4। দেখো 8 4 12, প্লাস 12 আর মাইনাস 12 কেটে গেল, থাকলো কত? 6। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশান 3-এ আছে 6। তারপর নিচের কোনটি প্রাথমিক সংখ্যা ধারণার সাথে সম্পর্কিত নয়? পরিমাপ, শ্রেণীবিভাগ, শ্রেণী অন্তর্ভুক্তি, সংরক্ষণ। প্রাথমিক সংখ্যা ধারণার সাথে সম্পর্কিত নয়, উত্তর হবে পরিমাপ। তারপর দেখো NCF 2005 অনুসারে বিদ্যালয়ে গণিত শিখনের একটি প্রধান উদ্দেশ্য কী? বিশ্লেষণী ক্ষমতা লালন করা, শিশুর চিন্তা প্রক্রিয়ার গাণিতিকীকরণ, সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো, সংখ্যায় দক্ষতা বিকাশকরণ। এর উত্তর হবে শিশুর চিন্তা প্রক্রিয়ার গাণিতিকীকরণ। তারপর দেখো দ্য প্রসেস অফ এডুকেশন গ্রন্থের লেখক কে? প্রসেস অফ এডুকেশন গ্রন্থের লেখক পিয়াজে, ব্রুনার, ভাইগটস্কি, ডাইন্স। এর উত্তর হবে ব্রুনার। তারপর দেখো কোন গণিত শিখন পদ্ধতিতে জানা থেকে অজানা পদ্ধতি ব্যবহার করা হয়? সমস্যা সমাধান পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, বিশ্লেষণ পদ্ধতি, সংশ্লেষণ পদ্ধতি। দেখো জানা থেকে অজানা মূলত কি? ইন্ডাকটিভ মেথড বা আরোহী মেথড। তো এখানে অপশানে আছে সংশ্লেষণ পদ্ধতি, তাই এখানে সংশ্লেষণ পদ্ধতি হবে। সংশ্লেষণ পদ্ধতিতে জানা থেকে অজানা পদ্ধতি ব্যবহার করা হয়। প্রতিটি শিশুর বিকাশের জন্য শিক্ষককে শ্রেণীকক্ষে কীরূপ পরিবেশ সৃষ্টি করতে হবে? গণতান্ত্রিক, নিয়মানুগ, বদ্ধ, এগুলির সবকটি। এখানে উত্তর হয়ে যাবে অপশান 1, গণতান্ত্রিক। তারপর দেখো নিম্নের কোন বিষয়টি গাণিতিক খেলার মাধ্যমে শিশুদের শিক্ষা দেওয়া যায়? সংখ্যা পরিচয়, জোড় বা বিজোড় সংখ্যা, গুণিতক, এগুলির সবকটি। এখানে দেখো গাণিতিক খেলার মাধ্যমে শিশুদের শিক্ষা দেওয়া হয় কোনটি? এখানে কী হবে? এগুলির সবকটি হবে। নিচের কোন বিবৃতিটি অসত্য? গণিতে নৈতিক মূল্য আছে, এটা সত্য। সমাজের উন্নতির সঙ্গে গণিতের অগ্রগতির কোনো সংযুক্তি নেই, এটাই হবে অসত্য, অপশন 2। তারপরে অপশানগুলো দেখি। সঙ্গীতে গণিতের ব্যবহার করা হয়, হ্যাঁ হয়। শিশুর যুক্তিবোধ গণিতের সাহায্যে ঘটে, হ্যাঁ ঘটে। তাই এখানে 2 নাম্বারটা অসত্য হবে। তারপর দেখো গণিতের সঙ্গে অনুবন্ধ আছে খেলাধুলা, চিকিৎসা বিজ্ঞান, পদার্থবিদ্যা, সবকটি। এখানে উত্তর হবে সবকটি। তারপর দেখো গণিত পাঠদানের উৎকৃষ্ট শিখন কৌশল 9 কোনটি? বক্তৃতা পদ্ধতি, আরোহী পদ্ধতি, আবিষ্কার পদ্ধতি, প্রকল্প পদ্ধতি। এখানে উত্তর হয়ে যাবে বক্তৃতা পদ্ধতি। টিএলএম এর ফুল ফর্ম কি? টিএলএম এর ফুল ফর্ম হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। তাই এখানে উত্তর হবে কি? অপশান 1-এ আছে দেখো টিচিং লার্নিং ম্যাটেরিয়াল।
তারপরে দেখো 2 নম্বরের যে প্রশ্নগুলো দেখে নাও। গণিতের 4টি উপযোগিতা, ডেটা হ্যান্ডলিং বলতে কী বোঝো, মডেল ও চার্টের 2টি পার্থক্য, বাস্তব জীবনের পরিস্থিতিকে ব্যবহার করে গণিত শিখন কৌশলের 2টি উদাহরণ দিন, গণিতের প্রতিপাদন পদ্ধতির 2টি সীমাবদ্ধতা। তারপরে প্রশ্নগুলো দেখো, যেখানেও দিয়েছে ভাইগটসকে শিখন ও বিকাশের তত্ত্বে জেডপিজি, গণিত ভিত্তির 2টি মানসিক লক্ষণ। হ্যাঁ, তারপরে দেখো 2টি প্রশ্ন, 7 নম্বরের 2টি প্রশ্ন দেখে নাও, 7 নম্বরের 2টি প্রশ্ন। তারপর 500 শব্দের মধ্যে যে প্রশ্ন একটা উত্তর করতে হয়, 16 নম্বরের প্রশ্ন দেখে নাও। এখানে একটা প্রশ্ন ছিল চতুর্থ শ্রেণীর যে কোনো বিষয়ে একটি পাঠটিকা তৈরি করার কথা বলেছিল। ঠিক আছে, তো এই হলো তোমাদের প্রশ্ন। এরপর ইংলিশ ভার্সন এই প্রশ্নগুলি। তো তোমরা যারা চাইছো যে এই যে অঙ্কের প্রশ্নগুলো তোমাদের উত্তর নিয়ে আলোচনা করলাম, যদি চাও বিস্তারিত সমাধান তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।